বৌমা, বৌমা কোথায় গেলে? মা ডাকছিলেন? ডাকছিলাম তো বটেই, দেখো কত বেলা হয়ে গেল, খোকা তো এখনো বাড়ি ফিরল না। বাইরে যা বৃষ্টি হচ্ছে। আপনি চিন্তা করবেন না মা, আপনার ছেলে এখনই চলে আসবে। তাছাড়া তাকে আপনি যতই খোকা বলে ডাকেন না কেন, সে এখন যথেষ্ট বড়। শুধু তাই নয়, সে গ্রামের মোড়লও বটে। ওসব জ্বালা তুমি বুঝবে কি করে? তোমার তো আর ছেলেপুলে হয়নি, যখন হবে তখন বুঝবে। ছেলে মেয়ে যতই বড় হোক, মা বাবার কাছে ছোটই থাকে। আচ্ছা মা, বুঝলাম। এবার আমি খেতে দিচ্ছি, আপনি খেয়ে ঘুমিয়ে পড়ুন। সে কি কথা, খোকা এখনো ফিরলো না, আর আমি খেয়ে দিয়ে নাক ডেকে ঘুমিয়ে যাব? দেখুন মা, একজন ফিরছে না বলে চিন্তা করে আপনি খাওয়া ঘুম বাদ দিয়ে অসুস্থ হয়ে পড়লে তখন তো আবার আপনাকে নিয়েও চিন্তা করতে হবে। এজন্যই খোকাকে বলেছিলাম, পড়াশোনা জানা মেয়ে বিয়ে করিস না। কে শুনে কার কথা? আমি খাবো না, খোকা ফিরলে তবেই খাবো। আচ্ছা মা, আপনার যা ইচ্ছা, তবে আপনার ছেলেকে নিয়ে তো চিন্তা করবেন না, সে ঠিক ফিরে আসবে। শোনো বৌমা, তোমরা তো আর বন্যার সে ভয়াবহতা দেখোনি, তাই জানবে কি করে? যা বৃষ্টি হচ্ছে সেসব দেখে আমার ৮৮ সালের কথা মনে পড়ে যাচ্ছে। সে কি ভয়ঙ্কর স্মৃতি! খোকা তখন সবে ২ বছরের। রেহানা বেগম যখন মায়াকে গল্প শোনাচ্ছিল, তখনই বাইরে থেকে মকবুলের গলা শোনা গেল। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো। ওই যে মা, এসে গেছি। আজ এত দেরি করে ফিরলে যে? কি করব বলো, বাইরে যা বৃষ্টি, তাই ভাবছিলাম ওটা থামলেই তবেই বাড়ি ফিরবো, কিন্তু কিছুতেই থামছিল না। তাই দেখছো না, ভিজেই বাড়ি ফিরলাম। আরে তাই তো, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে গামছা এনে দিচ্ছি। থাক, তোমাকে আর গামছা আনতে হবে না। এই নে খোকা, গামছা দিয়ে গাটা মুছে নে। এ কি মা, তুমি এখনো ঘুমাওনি? মায়া, তুমি মাকে এত রাতে না খাইয়ে জাগিয়ে রেখেছো? তোমার আক্কেল কবে হবে শুনি? বৌমাকে কিছু বলিস না, আমি খাইনি। তুই বাড়ি না ফেরায় বড্ড চিন্তা হচ্ছিল। যাও বৌমা, এবার খাবার নিয়ে এসো। কিরে বাবা, ভাত সামনে নিয়ে খাচ্ছিস না কেন? খুব চিন্তা হচ্ছে মা। বাবা মারা যাওয়ার আগে এত অল্প বয়সেই এই গ্রামের ভার আমার হাতে তুলে দিয়ে গেল। ভাবছি এত বড় দায়িত্ব আমি নিতে পারবো তো? শুধু শুধু চিন্তা করিস না বাবা, তোর বাপ দাদারা তো আজীবন মোড়লের দায়িত্ব পালন করেছে, সেই রক্তই বইছে তোর গায়ে। এত চিন্তা করিস না। তুমি শুধু শুধু চিন্তা করছো, তাছাড়া আমি তো আছি তোমার পাশে। তুমি এর মধ্যে কি করবে? তুমি হলে মেয়ে মানুষ, মোড়লগিরির কি বোঝো তুমি? সবকিছুতে নাক গলানো তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে বৌমা। মা, রাগ করছো কেন? রাখবো না তো কি করব? তোর বউকে মাথায় তুলে নাচবো? দেখ বাবা, আমরাও একদিন বনলের বউ ছিলাম, আমরা কিন্তু এত মাথা ঘামাইনি। যুগ বদলেছে মা, এখন মেয়েরা শুধু মোড়ল কেন, দেশের প্রধানমন্ত্রীও হচ্ছে। অত শত বুঝি না, আমার মোটা মাথায় যেটুকু ঢোকে তাই বললাম। গ্রাম তুই সামলাবি, ও সামলাবি রান্নাঘর। ঘরের বৌজিদের এত নাক গলানো আমার পছন্দ না। মায়ের কথা কিছু মনে করো না গিন্নি। মায়ের উপরটা শক্ত হলো, ভিতরটা খুব নরম। দেখো, একদিন উনি সব বুঝতে পারবেন। কি যে বলো, মায়ের কথায় আমি কিছু মনে করিনি। তুমি মন দিয়ে খাও। পরদিন সকালে গ্রামবাসী রতনের চিৎকারে সবার ঘুম ভেঙে গেল। ও মোড়ল মশাই, তাড়াতাড়ি একবার বাইরে আসুন, সর্বনাশ হয়ে গেছে। এ কি, কে ডাকছে এত সকালে? তাড়াতাড়ি ওঠো, কে যেন ডাকছে। এত সকালে আবার কে ডাকছে? চলো তো গিয়ে দেখি। এ কি রতন চাচা, এত সকালে আপনি এখানে? হ্যাঁ মোড়ল মশাই, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ রতন চাচা?
আমাদের সারা গ্রাম বানে ভেসে যাচ্ছে বৌমা। সারা রাত ভারী বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে গেছে। সে কি রতন চাচা, কি বলছো এসব? বাঁধ ভেঙে গেছে? এ তো সত্যি সর্বনাশের কথা। তার বলছি কি মোড়ল মশাই, আমাদের গ্রামটা বোধহয় এবার ভেসেই যাবে। ছেলে পুলে নিয়ে কোথায় যাব আপনিই বলুন। চিন্তা করো না, চলো আমি যাচ্ছি তোমার সাথে, দেখে আসি কি অবস্থা। সাবধানে যেও। দাঁড়াও, একটা ছাতা এনে দিই। কিচ্ছু লাগবে না, আমার গ্রামবাসী বন্যায় ভেসে যাচ্ছে আর আমি ছাতা মাথায় দিয়ে যাব? আমার কিছু লাগবে না, চলো রতন চাচা। এত সকালে খোকা কোথায় গেল বৌমা? সর্বনাশ হয়ে গেছে মা, গ্রামের বাঁধটা নাকি ভেঙে গেছে। নদীর পানি হুড়হুড় করে গ্রামে ঢুকছি। বলো কি? এই ভয়টাই কালকে পাচ্ছিলাম। এবারও বোধহয় ৮৮-এর মতো গ্রাম ভেসে যাবে। এত চিন্তা করবেন না মা, ভেবে চিন্তে একটা সমাধান ঠিক বের হবে। কথায় কথায় চিন্তা করবেন না বলবে না। খোকা ভালোই ভালোই বাড়ি ফিরলেই হয়। ওদিকে হাঁটুর পানি পেরিয়ে মকবুল নদীর কাছে গিয়ে দেখলো চারদিকে পানি থই থই করে গ্রামে ঢুকছে। হায় হায়, এ তো খুব ভয়ানক অবস্থা। না না, এখনই গ্রামের মানুষদের উদ্ধার করতে হবে। কিন্তু মোড়ল মশাই, গ্রামে যেভাবে পানি ঢুকছে সব জায়গায় তো হেঁটে গিয়ে মানুষ উদ্ধার করা সম্ভব না। তা তো বুঝতেই পারছি, তবুও যাদের উদ্ধার করা সম্ভব তাদেরকে আপাতত আমার বাড়িতে আশ্রয় নিতে বলো। আমি একবার বাড়ি থেকে আসছি। বেশ, আমি খবর পাঠাচ্ছি। ওদিকে কি অবস্থা? ভয়ঙ্কর অবস্থা, গ্রামের প্রায় অর্ধেকটাই পানিতে ডুবে গেছে। খুব চিন্তা হচ্ছে, বাবার দেওয়া এত বড় দায়িত্ব আমি ঠিক করে পালন করতে পারবো তো? চিন্তা করো না, তুমি অবশ্যই পারবে। এ কি খোকা, তুই তো ভিজে একসার হয়েছিস। আর বৌমা, তুমি ওকে একটা গামছা দাওনি? না মা, শুনছিলাম গ্রামের কি অবস্থা। ওসব শুনে তোমার কাজ নেই, তুমি বরং মন দিয়ে সংসারটা করো। ওসব আমার ছেলেই দেখতে পারবে। কি রে বাবা, পারবি না? জানি না মা, খুব চিন্তা হচ্ছে। এত মানুষকে কোথায় যে জায়গা দেব। এত চিন্তা করো না, তাছাড়া সারা গ্রামে একমাত্র আমাদের বাড়িটাই সবচেয়ে উঁচু, 3 তলা বাড়ি। আপাতত সবাইকে আমাদের বাড়িতে আশ্রয় দিলেই হয়। এসব কি বলছো বৌমা? তোমার মাথা ঠিক আছে? গ্রামের ওই চাষাভুষোগুলো আমার বাড়িতে থাকবে? ওভাবে কেন বলছেন মা? আমরা জায়গা না দিলে ওরা কোথায় যাবে? তাই বলে একেবারে নিজের ঘরে এনে তুলবে? না না, এ আমি কিছুতেই হতে দেব না। রেহানা বেগম যখন এ কথা বলছিল তখনই রতন কিছু গ্রামবাসীকে সাথে নিয়ে সেখানে এলো। মোড়ল মশাই, তাড়াতাড়ি একবার বাইরে আসুন। ওই তো বোধহয় সবাই চলে এসেছে। সবাই মানে? রতন চাচা, চলে এসেছো তোমরা? হ্যাঁ মোড়ল মশাই, আপনার কথা যতজনকে পেরেছি নিয়ে এসেছি। সে কি খোকা, শেষমেশ তুই বউয়ের কথাই শুনলি? না মা, তুমি যা ভাবছো তা না। আমি আগেই ওদেরকে এখানে আসতে বলেছি। ওদেরকে আমরা জায়গা না দিলে ওরা কোথায় যাবে বলো? মোড়ল মশাই, এখনো গ্রামের অনেকে পানিবন্দী হয়ে আছে। অনেকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। আমাদের কাছে নৌকাও নেই যে তাদেরকে খুঁজে আনবো। নৌকা নেই তাতে কি হয়েছে? এই অসময়ে আমাদেরকে অন্য কিছুর কথা ভাবতে হবে। বৌমা, তুমি এখানেও কথা বলছো? দেখ খোকা, লাই দিয়ে দিয়ে বউকে কেমন মাথায় তুলেছিস। আহা মা, এই বিপদের সময় এসব বলো না তো। ওর মাথায় যদি কোনো বুদ্ধি থাকে বলুক না। হতে কি, এই সময় আমাদেরকে সবার আগে গ্রামবাসীর কথা ভাবতে হবে। বলো গিন্নি, কি বলছিলে? বলছিলাম নৌকার উপর ভরসা না করে আমরা যদি কলা গাছের ভেলা বানিয়ে সেটা দিয়ে গ্রামবাসীকে উদ্ধার করি। ছি ছি, শেষে আমার ছেলে কলার ভেলাতে করে গ্রামবাসীকে বাঁচাবে? দেখো মা, বোকার মতো কথা বলো না। কিসে করে বাঁচাবো সেটা বড় কথা না, বাঁচানোটাই এখন বড় কথা। আমিও তো সেটাই বলছি। আমাদের নিজস্ব তো একটা কলা বাগান আছে রতন চাচা, সেগুলো দিয়ে কলার ভেলা বানানো যায় না? কেন যাবে না বৌমা, অবশ্যই যাবে। ঠিক তাই, আমরা সবাই মিলে ভেলা বানাবো। প্রয়োজনে সবাই মিলে গ্রামবাসীকে উদ্ধার করব। তাহলে তো হয়ে গেল। তাহলে চাচারা, আপনারা এখনই ভেলা বানানো শুরু করুন। আর সবার আগে গ্রামের বাচ্চা, বয়স্ক আর গর্ভবতী মহিলাদেরকে বাঁচানোর চেষ্টা করুন। সত্যি মায়া, তোমার মাথায় অনেক বুদ্ধি।
এখন প্রশংসা করার সময় না, তোমরা কাজে লেগে পড়ো। আমি দেখছি কি করে সবার থাকার ব্যবস্থা করা যায়। মায়া ভেতরে চলে গেল। অন্যদিকে রতন, জালাল সহ আরো অনেক গ্রামবাসী ভেলা বানানোয় ব্যস্ত হয়ে পড়ল। বাহ, সবাই খুব ভালো কাজ করছেন, তাই তো এত তাড়াতাড়ি এতগুলো ভেলা বানানো হয়ে গেল। হ্যাঁ মোড়ল মশাই, সবই আপনাদের দয়ায়। চলুন চাচা, এবার আমরা এক একজন এক একটা ভেলা নিয়ে বেরিয়ে পড়ি। কে কোথায় আছেন? তাড়াতাড়ি ভেলার কাছে চলে আসুন, আমরা আপনাদের বন্যা থেকে উদ্ধার করতে এগিয়ে এসেছি। হ্যাঁ, যে যেখানে আছেন তাড়াতাড়ি ভেলাতে আশ্রয় নিন। রতন আর মকবুলের চিৎকার শুনে পানিবন্দী অনেক গ্রামবাসী তাদের ভেলা এসে আশ্রয় নিল। এরপর সবাই তাদের ভেলা নিয়ে এক এক করে মকবুলের বাড়ির দিকে রওনা হলো। সবাইকে তো নিয়ে এলাম, এত মানুষকে ঠিকঠাক জায়গা দিতে পারবো তো? কেন পারবো না? অবশ্যই পারবো। প্রয়োজনে আমরা ছাদে গিয়ে থাকবো। টাকা দিয়ে এত বড় বাড়ি বানিয়ে কি লাভ যদি মানুষের পাশেই না দাঁড়াতে পারি? সত্যি, তোমায় যত দেখি ততই মুগ্ধ হই। তবে জায়গা না হয় দিলাম, কিন্তু এত মানুষের খাবারের যোগান কি করে দেব বলো দেখি? চিন্তা করছো কেন? আমি তো আছি। হা হা হা, কেন, তুমি কি জাদুকর যে সব সমস্যার সমাধান তোমার কাছে আছে? দেখতে থাকো, জাদু জানি কি না। এই যে বৌমা, সবাইকে তো বাড়িতে নিয়ে এলে, এবার এতজনকে খাওয়াবে কি করে? মা, চিন্তা করবেন না, মাথার উপর ছাদ যখন জোগাড় হয়ে গেছে তখন খাবারের ব্যবস্থাও ঠিক হয়ে যাবে। এই নাও। এটা কি? এখানে আমার কিছু জমানো টাকা আছে। আমি তো জানি তোমার যা টাকা পয়সা সবই ব্যাংকে জমা আছে, কিন্তু এই ছুটিতে তুমি তো চাইলেও সেই টাকা তুলতে পারবে না, তাই আমি এটা তোমাকে দিলাম। এটা আমি কি করব? কি আর করবে, এটা দিয়ে বাজার আর বাচ্চাদের জন্য দুধ কিনে আনো। ভয় পেও না, এখানে কম টাকা নেই। যতদিন না পানি কমে ততদিন ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। গ্রামের মানুষ বাঁচলে তবেই তো তুমি এই গ্রামের যোগ্য মোড়ল হবে। মায়ার কথা শুনে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা রেহানা বেরিয়ে এলো। বৌমা, তোমার মন এত বড়, আর আমি কিনা তোমায় এতদিন কত অবজ্ঞা করেছি। ওভাবেই বলবেন না, গ্রামের মোড়লের স্ত্রী আমি। এটুকু যদি গ্রামবাসীর জন্য না করতে পারি তাহলে কি করে চলে? রেহানার চোখে পানি চলে এলো। সে মায়াকে জড়িয়ে ধরল। তাই তো বৌমা, তবে আমিও তো মোড়লের মা, আমারও তো কিছু করা উচিত। কিরে খোকা, দাঁড়িয়ে আছিস কেন? গ্রামের ছেলেদেরকে নিয়ে ভেলায় চড়ে শহরে যা, বাজার করে আন। আমি আর বৌমা তো আছি, এদিকটা ঠিক সামলে নেব। সত্যি মা? হ্যাঁ বাবা, চলো দেখি বৌমা, সবাই কোথায় আছে সেখানে নিয়ে চলো। রেহানার কথায় খুশি হয়ে মায়া রেহানাকে উপরতলায়, যেখানে গ্রামের সবাই আছে সেখানে নিয়ে গেল। এই যে সবাই শোনো, তোমাদেরকে আর না খেয়ে থাকতে হবে না, আর শুকনো মুড়িও চিবোতে হবে না। আজ বিশাল বড় রান্নার আয়োজন হবে, তবে সেখানে কিন্তু আমি আর বৌমা একা কাজ করব না, সবাইকে হাত লাগাতে হবে। পারবে তো? অবশ্যই পারবো গিন্নিমা, আপনি আমাদের এত উপকার করছেন আর আমরা পারবো না? ঠিক তাই, সবাই বলো গিন্নিমা জিন্দাবাদ। এ সবে আমার বৌমার বুদ্ধি। ওই তো তোমাদের সবাইকে উদ্ধার করে এই বাড়িতে আশ্রয় দিয়েছে। শুধু তাই না, খাবারের ব্যবস্থাও করেছে। তাই সবাই আমাকে না, বলো বৌমা জিন্দাবাদ। হা 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 হা। রেহানা মায়াকে জড়িয়ে ধরে হাসতে লাগলো।